আমার আম্মাটা গোসল দিয়েছে। রুহি বলল, ওকে কাপড় পরিয়ে দিই। আর এত জলদি? আজ আমার আম্মুকে নিয়ে বের হবো। যাও রেডি হও। ওকে নিয়ে বের হওয়া ঠিক হবে? কেন হবে না? আমি আছি তো, যাও রেডি হও, আমি ওকে রেডি করাচ্ছি। আচ্ছা। রুহি শাড়ি পাল্টে নেয়, ততক্ষণে রোয়েন বাবুকে একটা ফ্রক পরিয়ে দেয়। ততক্ষণে বাবুও ওর শার্ট লালা দিয়ে ভিজিয়ে দিয়েছে। রুহি দেখে হেসে বলল, যাও তুমি চেঞ্জ করে নাও, এটা পরে যাও। ওকে ধরো, আমি শার্ট পাল্টে আসি। মেয়েকে কোলে নেয় রুহি, রোয়েন শার্ট পাল্টে নেয়। তিনজনে বেরিয়ে পড়ে। একটা রেস্টুরেন্টে ঢুকে খেতে বসলো তিনজনে। বাবুর জন্য আলাদা খাবার এনেছে। খাবার শেষ করে শপিং মলে যাওয়ার জন্য পার্শ্ববর্তী একটা পার্কে এলো ওরা। বাইরের বিশুদ্ধ বাতাসটা হৃদয় শরীরের জন্য ভালো। হঠাৎ হাঁটার মাঝেই রোয়েন কেমন যেন হয়ে গেল। রুহির হাত শক্ত করে ধরে বলল, চলো। মাত্রই তো এলাম। প্রচন্ড রেগে গিয়ে চিৎকার করে রোয়েন বলল, একদম কোনো কথা না, চলো আমার সাথে। খাটের উপর বসে তীক্ষ্ণ নজর ছুড়ে দিয়েছে রোয়েনের দিকে। পাশে দ্রিধা শুয়ে হাত পা নেড়ে খেলছে। 30 মিনিট যাবৎ দুজনে এইভাবে আছে। রুহি অনেকবার জানতে চেয়েছিল কি হয়েছে, একটা বারও কিছু বলেনি রোয়েন। এতক্ষণ চুপ থাকলে এখন আর চুপ থাকতে পারেনি ও। উঠে রোয়েনের শার্ট চেপে ধরে জিজ্ঞেস করলো, কি হলো? সে কখন থেকে চুপ করে আছো? এভাবে নিয়ে এলে কেন? কি হয়েছে বলছো না? কেন এমন করো বলো তো? রোয়েনের শার্ট ছেড়ে সরে এলো রুহি। ওকে থামিয়ে দিল রোয়েনের বলে একটি কথা। ও শিউরে উঠতে থাকলো যখন রোয়েন বলল, সেখানে কেউ ছিল যার সামনাসামনি কখনো আসতে চায় না, তার চেহারাও দেখতে চায় না। আমার পুরো শরীর জলে তাকে দেখলে। রুহির দু হাতে চেপে ধরে রোয়েন তারপর বলতে থাকে, আমার মাথা ঠিক থাকে না রুহি, তাকে সামনে দেখলে কখনো নিজেকে ঠিক রাখতে পারি না। সে আমার জীবন ধ্বংস করে দিয়েছে, আমার ছোটবেলাটা কেড়ে নিয়েছে, আমার উপর থেকে মায়ের ছায়া কেড়ে নিয়েছে। রুহির চোখ জুড়ে ভিজে এসেছে। কাঁপন ধরা কণ্ঠে বলল, তোমার বাবা? রোয়েন রুহিকে বুকে টেনে নেয়, তারপর ওর মাথায় চুলে হাত বুলাতে বুলাতে বলল, বাবা বলো না তাকে, বাবা হওয়ার যোগ্যতা রাখেনি সে। আমার পৃথিবী বলতে শুধু তুমি আর আমাদের মেয়ে দ্রিধা আর আমার মা। রুহি আর কিছু বলতে পারে না। এদিকে ফাহমিন প্রত্যেক রাতেই সামেরাকে ভিডিও কল দিয়ে ওর হ্যামস্টারদের দেখে। অবশ্য ভিডিও কলগুলো শুধু সামেরাকে দেখার জন্য, হ্যামস্টারগুলো বাহানা। সামেরাও খুশি ফাহমিনের উপর, কারণ ফাহমিন মিমি আর বাকিদের খুব পছন্দ করে। এদিকে আরমান হামিদ শুক্রবারের দিনটাকে ঠিক করলো দাওয়াত দেওয়ার জন্য। রোহিন সহ বাকি সবাইকে দাওয়াত দিল। রোহিনের বন্ধুরা আমন্ত্রিত, দুপুরের দাওয়াত, তাই বের হতে হবে সবাইকে। রোয়েন বাবুকে নিয়ে আছে। রোয়েন নাস্তা ছেঁকে রুমে আসে, তারপর রোয়েনের সামনে বসে পড়ে। রোয়েন মেয়ের সাথে দুষ্টুমি করছে। রুহির ভীষণ ভালো লাগে বাবা আর মেয়ের দুষ্টুমি দেখতে। রুহি হেসে দেয় আনমনেই। রোয়েন রুহিকে দেখে মেয়েকে বুকে নিয়ে জিজ্ঞেস করলো, কি হলো? না কিছু না। বন্ধ করলে কেন? আমার ভালো লাগছিল। বেশি হাসলে প্রবলেম হবে ওর। তুমি কিছু বলতে যাচ্ছিলে? নাস্তা রেডি, আসো খেয়ে নি। দ্রিধার খিদে পেয়েছে, ওকে না হলে খাইয়ে দাও। আচ্ছা তুমি নিচে যাও, আমি আসছি খাইয়ে দিতে। রোয়েন উঠে দরজার কাছে গিয়ে বলল, ওকে ঘুম পাড়িয়ে দিও, তোমার সাথে বিশেষ কাজ সম্পাদন করতে চাই। ও কান্না করুক সেই মুহূর্তে আমি চাই না। রুহি প্রথমত না বুঝলেও পরে ঠিকই বুঝে বলল, অসভ্যতা করবে জানি, আমিও দেখবো কি করে করো। মিনমিন স্বরে বলল রুহি। বাবুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে নিচে চলে আসে রুহি। খাবার সামনে নিয়ে বসে আছে রোয়েন। ওর পাশে এসে বসলো রুহি, তারপর বলল, খাওনি কেন এখনো? একসাথে খাবো তাই। রুহি এসে দুজনের প্লেটে রুটি নেয়। তারপর খাবার শেষ করে রোয়েন রুহিকে কোলে তুলে আরেকটি রুমে আসে। তারপর রুহিকে নামিয়ে দিতে রুহি সরে আসে একটু দূরে। রুহি হাত টেনে নিজেকে কাছে নিয়ে আসে। রুহির দিকে মুখ আনতে ও বলল, দ্রিধার রুমে একা? তোমার কি মনে হচ্ছে ওকে একা একা রুমে দিয়ে তোমার সাথে প্রেম করতে এসেছি? রুহির ওষ্ঠে আলতো করে ওষ্ঠ ছুঁয়ে দিতেই রুহি শুধালো। মানে? রোয়েন একটু বিরক্ত হয়ে রুহিকে ভালো মতো জড়িয়ে নিয়ে বলল, রমিলাকে ওর পাশে থাকতে বলে এসেছি, এরপরে কিছু বলার দরকার মনে করছি না। রুহির গলায় মুখ ডুবিয়ে দিলে রোয়েন। রুহি আর কিছু বলতে পারে না। নিঃশ্বাস ভারী হয়ে আসছে দুজনের। আবারও একে অপরকে নেশায় জড়িয়ে পড়ছে। আবারও দুটি আত্মার পবিত্র মিলনে বেঁধে যাচ্ছে। ভালোবাসাগুলো আবারও নতুন প্রাণ ফিরে পাচ্ছে। দুপুরে গোসল সেরে রেডি হয়ে নেয় রুহি। দ্রিধাকে নরম একটা ফ্রক পরিয়ে রেডি করায়। রোয়েন মসজিদে গেছে নামাজ পড়তে, কিছুক্ষণের মাঝেই ফিরে আসবে। রুহি গাঢ় নীল রঙের শাড়ি পরেছে, সাথে মানিয়ে নেওয়া নীল পাথরের গয়না আর মোহনীয় সাজ। মেয়ের
জামাটি নীল বর্ণের। রামিলাও যাবে ওদের সাথে। ও রেডি হয়ে নেয় একটা 50-এর। ফিরে আসে রোয়েন। রুমে ঢুকেই থমকে গেল রুহির দিকে তাকিয়ে। খাটে শুয়ে থাকা দ্বিধার দিকে তাকায়। কি অপরূপ লাগছে দুজনকে। রুহিকে সব সময়ই সুন্দর লাগে রোহিনের চোখে। রুহির কাছে এসে দাঁড়িয়ে ওর কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে সরে আসে রোয়েন। তারপর কপালের সাথে কপাল লাগিয়ে বলল, অপরূপা লাগছে তোমাকে। থ্যাংক ইউ। যাও, রেডি হয়ে নাও তুমি। হুম। মেয়ের পাশে বসে মেয়েকে কোলে তুলে অনেকগুলো চুমু খেয়ে বলল, আমার আম্মুটাকে তো কত কিউট লাগছে। আম্মুটা কই যাবে আজকে? রুহি তাড়া দিয়ে বলল, দেরি হচ্ছে, যাও রেডি হও। আচ্ছা। রোয়েন কালো একটি পাঞ্জাবি পরে নেয়। যেহেতু শুক্রবার তাই পাঞ্জাবি পরা। চারজনে বেরিয়ে আসে। জিতাকে বেবি করে শুইয়ে দিয়েছে। আর রোয়েন গাড়ি ঠেলে বেরিয়ে আসে রামিলার রুহিকে নিয়ে। রামিলা প্যাসেঞ্জার সিটে, বাবুকে নিয়ে, আর রুহি রোয়েনের পাশে ড্রাইভিং সিটে। এদিকে নীরা হামিদার কাজের লোকেরা মিলে রান্নাবান্না শেষ করেছে। সামাইরাও কিছুটা ডেজার্ট আইটেম বানালো, বিশেষ করে ফাহমিনের জন্য। কাল রাতে লোকটার সাথে কথা হয়েছিল ওর। লোকটার কথাবার্তা ওকে কাছে টানে তার। সামাইরা নিজেকে আটকাতে পায় না কোনো মতেই। লোকটার সাথে কথা বলতে, তার পাশে থাকতে খুব ভালো লাগে ওর। অজানা কোনো এক কারণে সামাইরা গোছল সেরে নেয়। কাজ সেরে গেস্টরা আসতে শুরু করেছে। রুহিরা আগে এলো। সামাইরা জিথাকে পেয়ে খুব খুশি। কোলে নিয়ে ভীষণ আদর করতে শুরু করে। রুহি মামির সাথে গল্প করছে। আরমান হামিদ বাইরে গেছে, চলে আসবেন কিছু সময়ের মাঝেই। আনিলা, রেজওয়ান আর বাকি সবাই চলে এলো ইতিমধ্যে। বাড়িটি লোকজনে পরিপূর্ণ। জিথা ভয় পেয়ে কেঁদে উঠছে বারবার। বাচ্চাটা এর আগে এত মানুষ দেখেনি, আর সবার কথাবার্তা খুব ভয় পাইয়ে দিচ্ছিল ওকে। রুহি মেয়েকে নিয়ে আলাদা রুমে আসে। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে দরজা আটকে বেরিয়ে আসে। এরই মাঝে রোয়েনের বন্ধুরাও এসে পড়েছে। ফাহমিনও ছিল সবার মাঝে। সামেরার সাথে চোখাচোখি হতে দুজনের মুখে হাসি ফুটে ওঠে। সবাই গল্প করছে, হাসাহাসির শব্দও শোনা যাচ্ছে। দুপুরে খাবার শেষে মিষ্টান্নের ব্যবস্থা করা হলো। খাবারের আইটেম দেখে ফাহমিন অবাক। হঠাৎ নীরা হামিদ বললেন, কাস্টার্ড, ক্ষীর আর গরুর কোরমা, কিন্তু সামাইরা করছে। নীরা হামিদের কথায় সামাইরার দিকে তাকায় ফাহমিন, কারণ এগুলোর খুব প্রিয়। সামাইরা মিষ্টি হেসে সরে যায়, আর আরমান হামিদ বুঝতে পারেন। তাই উনি রোয়েনের সাথে কথা বলার জন্য উঠে দাঁড়িয়ে বললেন, রোয়েন, আমার সাথে একটু আসো। জি আঙ্কেল। রোয়েন আরমান হামিদের সাথে আলাদা কক্ষে এলো। আরমান হামিদ ওকে বসতে দেন, নিজেও বসে পড়েন রোয়েনের পাশে। উনি জিজ্ঞেস করলেন, নতুন বাবা হবার অনুভূতি কেমন? মুখে বলে বোঝাতে পারবো না, এক অসাধারণ অনুভূতি। তোমাদের সময় কেমন যাচ্ছে? রাত বিরাত্রে উঠে বাবু কাঁদা করে না? কাঁদে। আপনি ডেকেছিলেন গাঢ় জানতে পারি? আসলে রোয়েন, অনেকদিন যাবৎ খেয়াল করছি সামাইরা তোমার বন্ধু ফাহমিনের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করেছে। একটু আগে দেখলাম প্রিয় খাবারও রান্না করলো ফাহমিনের জন্য। ফাহমিন কেমন বন্ধু তোমার? আঙ্কেল, এই ব্যাপারটা জানতাম, চেয়েছিলাম আপনাকে জানাতে। আর যখন জানলেন আমার বলতে সমস্যা নেই। ফাহমিন সামাইরাকে ভালোবাসে। সামাইরাও হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করে ফাহমিনের সাথে, দেখেছি আমি। আর আপনি জানেন অস্ট্রেলিয়ায় আমার জন্ম। বাংলাদেশে আসার পরও আমার আরেক বেস্ট ফ্রেন্ড। খুব ভালো পরিবারের একটা মাত্র ছেলে, কোনো বদ অভ্যাস নেই। ওর বড় বোনও ডাক্তার। রুহি ডেলিভারি ওরাই করিয়েছিল। আমার মনে হয় ফাহমিন সামাইরার জন্য পারফেক্ট। সেটা হয়তো আপনি সামাইরাকে দেখেই বুঝতে পারছেন। আর এর থেকে বেশি কিছু বলার নেই আমার। কথাগুলো বলে চলে আসে রোয়েন। এদিকে রোয়েনকে দেখে রুহিও কাছে দৌড়ে এলো। জানতে চাইলো আরমান হামিদ কি বলছেন। রুহিকে নিয়ে জুইথার রুমে আসে ওরা। তারপর রোয়েন বলল, সামাইরার ফাহমিনকে উনি হয়তো অবজার্ভ করেছিল, তাই সেটা জিজ্ঞেস করলো। তুমি কি বললে? বললাম ফাহমিন সামাইরার জন্য পারফেক্ট আমার মতে। সামাইরাকে খুব বুঝতে পারেও। সামাইরাও খুশি থাকবে ফাহমিনের সাথে। আমারও তাই মনে হয়। রুহির কথায় রোয়েন ওদের দিকে তাকিয়ে একটু হাসে। সন্ধ্যায় ঘরে ফিরে আসে ওরা। বাবুর সাথে অনেকটা সময় পর্যন্ত খেলে 10টার মধ্যে ওকে খাইয়ে ঘুম পাড়ায় রুহি। তারপর দুজনে কফি নিয়ে বারান্দায় এসে বসে। দুষ্টু মিষ্টি আর কিছু সাংসারিক কথা দিয়ে কফির পর্ব শেষ করে ওরা। রুহিকে নিয়ে রুমে এসে আবার ভালোবেসে কাছে টেনে নেয় রোয়েন। রুহির মাতাল করা ঘ্রাণে আবারও মিশে যেতে থাকে ও। কয়েকটা দিন পেরিয়ে যায়। এরই মাঝে জুইটার ভীষণ সর্দি লাগলো, আর বাচ্চাটা নিঃশ্বাস নিতে পারছে না। রোয়েনের কাজে চাপ খুব বেশি ছিল, তাই রুহি নিজেই হাসপাতালে চলে আসে মেয়েকে নিয়ে। বাবুকে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনতে আসার সময়ে ওই লোকটির সাথে আবার দেখা হয় রুহির, যার সাথে পিঙ্ক সিটিতে দেখা হয়েছিল। রুহিকে দেখে একটু হাসলো সে। রুহি জিজ্ঞেস করলো, ভালো আছেন?
হ্যাঁ, তুমি? জি ভালো। আঙ্কেল, যাকে খুঁজছিলেন পেয়েছেন? না, পাইনি, তাই তো রাস্তায় ঘুরছি। ও, সে কি হয় আপনার? আমার ছেলে। ও লোকটি বলল, তোমার মেয়ে। জি, রুজাইনা চৌধুরী দ্রিধা। খুব সুন্দর নাম, খুব ইউনিক। হ্যাঁ, ওর আব্বু রেখেছে। ও আই সি। রুহি বুঝতে পারলো লোকটি তেমন কথা বললেন না, একটু গম্ভীর স্বভাবের। লোকটি যখন ওর পিছে দাঁড়িয়েছিল মনে হচ্ছিল রোয়েন এসেছে। লোকটিকে সাইড থেকে একদম রোয়েনের মতোই লাগে, তাকে অবশ্য বেশ ক্লান্তও লাগছে। রুহির মায়া লাগলো, ও বলল, আমার বাসা এখানে, আপনি এসে রেস্ট নিন। না মা, কি বলছো এসব? আঙ্কেল, এভাবে খুঁজে পাবেন না, বরং অসুস্থ হয়ে যাবেন। আর আমি তো বলছি না এসে থাকেন, কিছুক্ষণ গল্প করব আপনার সাথে, চলুন। তোমার হাজবেন্ড রাগ করবে না তো? ও ভীষণ ভালো মনের মানুষ, কিছু মনে করবে না, চলুন। আচ্ছা চলো তাইলে। লোকটার নাম রাবিন রুশান চৌধুরী। তার কথা শুনে রোয়েনের মতন লাগছিল রুহির কাছে, এমনকি রোয়েনের প্রিয় খাবারগুলো তার বেশ পছন্দ। কথাগুলো রোয়েনের মতন খুব সুন্দর করে কথা বলছিল সে। রুহির ভালোই লাগছিল, আর দ্রিধাকে যেন খুব আপন করে ভাবতে শুরু করেছেন উনি। বিপত্তি ঘটে তখনই যখন রোয়েন ঘরে ঢোকে। রোয়েনকে আসতে দেখে রুহি দৌড়ে এলো ওর কাছে, তারপর হাত ধরে রোয়েনের গালে চুমু খেয়ে বলল, একজন গেস্ট এসছেন, চলো দেখা করবে। কাকে ঢুকিয়েছো ঘরে আবার? এভাবে বলছো কেন? একটু পরেই বের হয়ে যাবেন উনি। এত করে বলেছো, তাহলে দেখা করি। থ্যাংক ইউ। মিষ্টি এসে রোয়েনকে লোকটার সামনে নিয়ে আসে। রোয়েন এখনো ঠিক মতন খেয়াল করেনি। রুহি রোয়েনকে ছেড়ে লোকটার সামনে গিয়ে বলল, আঙ্কেল, আমার হাজবেন্ড এসছেন। ওহ তাই? রাফিন লোকটাকে সামনে ফিরে দাঁড়ায়। রোয়েনকে দেখে কিছুক্ষণের জন্য মনে হলো ছোটবেলার রুশকে দেখছে। রুশ যখন দাঁড়িয়ে থাকতো তার সামনে, বাবা বলে ডাকতো তাকে। উনিও তো সন্তানকে বুকে টেনে আদর করতেন। রুশ যখন কেঁদে দৌড়ে ওনার কাছে আসতো, ছেলের চোখ মুছে দিতেন উনি। এদিকে রুহি খেয়াল করলো রোয়েন প্রচণ্ড রেগে লোকটার দিকে তাকিয়ে আছে। রাফিন কিছু বলতে যাবে, তখনই রোয়েন দৌড়ে এসে লোকটার শার্টের কলার চেপে ধরলো, তারপর গলা ফাটিয়ে চিৎকার করে বলল, সাহস হলো কি করে আবার ঘরে পা রাখার? রুহি বুঝতে পারছে না লোকটা কেন এমন করছে, তাও আবার ঘরে আগত মেহমানের সাথে। রুহি দৌড়ে এসে রোয়েনকে সরাতে চেষ্টা করে, আর রোয়েন রুহিকে সরিয়ে চোখ রাঙিয়ে ধমক দিয়ে বলল, রুমে যাও। প্লিজ এমন করবে না, কি হয়েছে বলো। রোয়েনকে জিজ্ঞেস করে রুহি। লোকটা বলল, বাবা তুই? রুশ? আমার রুশ? রোয়েন তখনই লোকটার দিকে তাকিয়ে বলল, এই নাম বর্জন করেছি আপনাকে জানার পর। না আমি আপনার ছেলে, না আপনি আমার বাবা। এভাবে বলো না রুশ, আমাকে কথা বলতে দাও, সব জানো না তুমি। একটা কথা শুনতে চায় না, বেরিয়ে যান। আমার মাকে বেরিয়ে এখন আমার ঘরে এসেছেন আমাকে শেষ করতে, আমার পরিবারটাকে শেষ করতে। কি বলছো তুমি বাবা এসব? তোমার বাবা আমি। বাবা নামের কলঙ্ক আপনি, নিজেকে বাবা বলবেন না। আর কখনো যেন আপনার মুখে এই নামটা না শুনি, কখনো সামনে আসবেন না। আর আপনার জন্য আজ থেকে এই রোয়েন মরে গেছে। রাফিন আর কিছু বলতে পারেন না। ছেলের মুখে এত বড় কথা শোনার পর আর কিছু বলার মতো পাননি তিনি। বুকটা ছিঁড়ে যাচ্ছে। কখনো নিজের সন্তানের মৃত্যু দেখতে চান না উনি, আর 29 বছর পর নিজের রুশকে দেখছেন। ছেলের সংসার হয়েছে, লক্ষ্মী বউ আছে, মেয়ে আছে। চারদিকে চোখ বুলিয়ে রোয়েনের গালে চুমু খেয়ে বেরিয়ে যান। চোখ মুছতে মুছতে রোয়েন চোখ বড় করে দাঁড়িয়ে আছে। রুহি দেখতে পায় রোয়েনের বাবাকে কাঁদতে। কেমন যেন ভীষণ খারাপ লাগছে রুহির। রোয়েনের পাশে এসে দাঁড়িয়ে কাঁধ ধরে জড়িয়ে বলল, কেন এমন করলে? ওনার কথা কেন শুনলে না? কান্না দেখলে না কেন ওনার? বাবা তোমার, জানি তোমার অনেক রাগ ওনার ওপর। রুহিকে পুরো কথা শেষ করতে দেয় না রোয়েন। ওর চুল চেপে ধরে এক হাত ভীষণ শক্ত করে, তারপর চিৎকার করে বলতে শুরু করে, তোমার সাহস কি করে হলে নরপশুকে ঘরে এনে তার সাফাই গাওয়ার? তাকে চেনো না তুমি? যা জানো না বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না কিন্তু। বলি রুহিকে ধাক্কা মেরে সরিয়ে বেরিয়ে যায় রোয়েন। রুহি মাথায় হাত দিয়ে পুরো দৃশ্যটাকে ভাবতে থাকে। রোয়েন কি করছিল সব ভাবছে, চোখের পানিটাও আসছে না। কিছু সময়ের জন্য অনুভূতিহীন হয়ে রইল সে। দ্রিধার কান্নায় হুঁশ এলো ওর। দূরে রুমে এলো রুহি। বাবু কাছে জোরে জোরে। রুহি মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে বলতে থাকে, কাঁদে না, মা এসে গেছি।
এদিকে আশফিনের মেডিসিন চলছে। ডাক্তাররা অপারেশনের ডেট দিয়েছেন আরও আগেই, কিন্তু আশফিনের শারীরিক কিছু দুর্বলতা থাকার দরুন ডেট পিছাতে হলো। মেডিসিনগুলো নিয়মিত নিচ্ছে আশফিনা। মেডিসিনগুলোর জন্যই মাঝে মাঝে মাথা ঘোরায় আর বমি পায় তার। ডাক্তার বলেছিল এমনভাবে ভয় পাওয়ার কিছুই নেই। বাইরে থেকে খাবার কিনে হোটেলে ফিরে রামিন। আশফিনা চুপচাপ ডাইনিং রুমের চেয়ারে বসে আছে। রামিন ডাইনিং রুমে এসে টেবিলের উপর ওষুধ রেখে আশফিনার পাশে বসে ওর কাঁধে হাত রেখে বলল, ঠিক আছো? ভালো লাগছে না, দুর্বল লাগছে অনেক। ওষুধের কারণে এমনটা হচ্ছে, চিন্তা করো না, তোমার প্রিয় খাবার এনেছি। স্প্যাগেটি? রামিনের দিকে হেসে জিজ্ঞেস করলো আশফিনা। রামিন হেসে সায় দিল। আশফিনা রামিনের হাতের উপর হাত রেখে বলল, বসো, প্লেট নিয়ে আসি। রামিন ওকে থামিয়ে বলল, তুমি বসো, নড়বে না একদম, আমি এনে দিচ্ছি। মাত্র ঘরে ফিরলে। তাতে কি হয়েছে, বসো। আর একটু বের হব আজ। কই যাবে? শপিং করব। ঠিক আছে। রামিন প্লেট আনতে চলে গেল। ওরা আজ অনেকদিন যাবৎ লন্ডনে আছে। আশফিনার চিকিৎসা সম্পন্ন হলেই দেশে ফিরতে পারবে। দুটো প্লেট নিয়ে ফিরে আসে রামিন। তারপর দুজনের জন্য স্প্যাগেটি বেড়ে নেয়। খেতে শুরু করে ওরা। আর সামনের সপ্তাহের শেষের দিকে অপারেশনের তারিখ হতে পারে, তবে সেটা আশফিনের শারীরিক অবস্থার উপর নির্ভর করে। একটা গাড়ি এসে থামে সামাইরার সামনে। হাসি ফুটে ওঠে সামাইরার মুখে। গাড়ির দরজা খুলে দেয় ফাহমিন। তারপর মাথা বের করে বলল, ভিতরে এসো। সামাইরা চুপচাপ গাড়িতে ঢুকে বসলো। আজ লোকটার গেট আপ ভিন্ন। সবসময় লাইট কালারের শার্ট আর সাদা অ্যাপ্রন পরে আসে, কিন্তু আজ রেড কালারের শার্ট আর কালো ডেনিম প্যান্ট পরে আছে। লাল রংটা খুব সুন্দর লাগছে ওনাকে, একদম ফুটে উঠেছে ওনার উপর। সামাইরাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ফাহমিন বলল, এভাবে দেখো না, প্রেমে পড়ে যাবে। ফাহমিনের কথায় লজ্জায় পড়ে যায় সামাইরা। কি বললো লোকটা? প্রেমে পড়ে যাবে মানে কি? লোকটাকে ভালো লাগে, ওর ভীষণ ভালো লাগে, তাই বলে প্রেম? কখনোই তো ভাবা হয়নি এমন কিছু। সামাইরাকে চিন্তায় পড়ে যেতে দেখে ফাহমিন হেসে উঠল। শরীর কাঁপিয়ে তারপর কোনো মতে নিজেকে সামলে বলল, চিন্তায় পড়ে গেলে? ফাজলামো করছিলাম। ফাহমিনের কথায় লজ্জায় পড়ে যায় সামাইরা আবারও। ও বলল, না, চিন্তায় পড়ে যায়নি, আমি ঠিক আছি। সেটাই ভালো। তা মিমিরা কেমন আছে? ভালো আছে ওরা। জানেন, মিমি আবারও মা হবে। ও, কংগ্রাচুলেশন, ভালো লাগলো শুনে। নাম রেডি করে ফেলেছি আমি। নামও ঠিক করেছো? তা বলেই ফেলো, কি নাম ঠিক করেছো? পিকি আর পিং পিং। সুন্দর না? সুন্দর। হাসি সামলে নেয় ফাহমিন। আজ দুজনে গাড়ি নিয়ে ঘুরবে ঢাকা শহর। সামাইরাকে অবাক করে দিয়ে ফাহমিন গলা ছেড়ে গান গাইতে শুরু করে। जीने लगा हूँ पहले से ज्यादा तुम पे मरने लगा हूँ मैं, मेरा दिल और तुम हो यहाँ। সামাইরা অবাক। লোকটা ভীষণ ভালো গায়, কিন্তু হঠাৎ এমন গান ভাবে সামাইরা। গানটা কি ওকে ডেডিকেট করে গাওয়া? না, এমন কেন হবে? কখনোই না। সারাটার সময় রুহির অপেক্ষা করে রোয়েন। বৃদ্ধাও ভীষণ কাছে, খেতেও চাচ্ছিল না। কাঁদতে কাঁদতে হিচকে উঠে গেছে ওর। এমনিতেই লোকটা ঘরে ফিরছে না, তার উপর মেয়েটা কাছে পাগল হওয়ার উপক্রম রুহির। না পারতেই চর বসিয়ে দিল বৃদ্ধার নরম তুলতুলে গায়ে, আর বলতে লাগলো, সমস্যা কি তোদের? মেরে ফেলবে আমাকে? কি পেয়েছিস তোরা? এবার থেমে গেল দ্বিধা। রামিলা কোথা থেকে যেন ছুটে এলো দৌড়ে। তারপর বলতে লাগলো, এটি কি করলেন আপু? মায়াটারে মারলেন? তুই যা এখান থেকে, গিয়ে খেয়ে নে। ছোট মানুষ, কেমনে মারলেন? হাত কাঁপে নাই আপনার? বের হবি তুই? যা, খেয়ে ঘুমিয়ে পড়। চিৎকার করে উঠে রুহি। রামিলা চুপচাপ চলে যায়। রুহির বুক ফেটে যাচ্ছে। কি করে মারল ছোট্ট মেয়েটাকে? কি দোষর? মেয়েকে বুকে নিয়ে কাঁদতে শুরু করে রুহি। কেঁদে কেঁদে বলতে থাকলো, মাকে মাফ করে দাও মামুনি, আর কখনো এমনটা হবে না। মার কখনো মারবে না তোমাকে, ক্ষমা করে দাও সোনা। শেষমেশ মেয়েকে খাইয়ে দুপায়ের উপর শুইয়ে হালকা দুলিয়ে ঘুম পাড়াতে থাকে রুহি। কখন যে ওর চোখটা লেগে আসে বুঝতে পারেনি। রাত 12টায় ঘরে ফিরে রোয়েন। রুমে এসে দেখলো রুহি ঘুমাচ্ছে। বাবু রুহির পায়ের উপর রাখা বালিশে মাথা রেখে ঘুমাচ্ছে। রোয়েন হাত মুখ ধুয়ে এসে খাটে বসে মেয়েকে কোলে তুলে নিয়ে ঠিক মতন শুইয়ে দিয়ে রুহির পাশে বসে।
রুহির চুলে হাত রাখতেই মনে পড়ে কিভাবে চুল টেনে ধরেছিল। তখন এতটাই রেগে গিয়েছিল, বুঝতে পারেনি কি করেছিল। রুহির কপালে গালে চুমু দিয়ে ওকে ঠিক মতন শুইয়ে আরও নিভিয়ে দেয় রুহিন। তারপর শুয়ে বুকে টেনে নেয় রুহিকে, বিড়বিড় করে বলতে থাকলো, মাফ করো মায়াবতী, আমার এমন আচরণ একদমই ঠিক হয়নি। তবে ওনাকে চেনো না তুমি, না জেনে বিশ্বাস করে ফেলেছিলে। সে ভালো না, আমাকে শেষ করে দিতেই ফিরে এসেছে সে। তোমাকে বুঝতে হবে রুহি, সে আমাদের জন্য নিরাপদ না, তার থেকে দূরে থাকাটাই ভালো আমাদের জন্য। ঘুমন্ত রুহির কপালে চুমু দেয় রোয়েন। তারপর কাঁথাটা টেনে আরেকটু জড়িয়ে নেয় নিজেদের, আরো ঘনিষ্ঠ হয় রুহির সাথে। ঘুমের ঘোরেই রুহি রোয়েনের দিকে ফিরে একদম ওর বুকের সাথে লেগে যায়। রুহির পিঠে হাত রেখে আরো শক্ত করে জড়িয়ে ধরে রোয়েন। সকাল 7টা, ওঠা উচিত, কিন্তু মাথার দরুন যন্ত্রণার কারণে শরীর সায় দিচ্ছে না। ফজরের নামাজের জন্য ও উঠতে পারেনি কেউই। নিয়মবশত বাবু কেঁদে ওঠে হঠাৎ। এমন সময়ই ঘুম ভেঙে যায় মেয়েটার, আর কাঁদতে শুরু করে। রুহির ঘুম ভেঙে যায়, রোয়েনকে নিজে থেকে ছাড়াতে পারছে না। মেয়েটাও অনবরত কাঁদছে, রাগ লাগছে ওর। লোকটাও কি, মেয়েটা কাছে দেখেও ছাড়ছে না। ঢং করতে এসেছে এখন, অসভ্য কোথাকার। নিজেকে জোর করে ছাড়িয়ে নেয় রুহি। তারপর উঠে বসে মেয়েকে কোলে তুলে নেয়। রোয়েন নিজেও উঠে ফ্রেশ হতে চলে যায়। রুহি মেয়েকে খাইয়ে দোলনায় শুইয়ে দিয়ে নিচে চলে আসে। পাকঘরে রামিলার রুটি বেলছে। রুহি বলল, ঘুম ভাঙলো তোর? কথা কইবেন না। হঠাৎ কি হলো তোর? আমি কামের মাইয়া, কি হইব আপনার? এভাবে কথা বলছিস কেন? কখনো তোকে এভাবে বলেছি কিছু? কন নাই, কিন্তু বাবুরে মারছেন কি লিগা? জানিসই তো, মন মেজাজ দুটোই খারাপ ছিল। একেও আসছিল না, তার ওপর দ্বিধা কাঁদছিল। ওরে মাইরেন না আফু, ছোট মানুষ, দেখেন ও বড় হয়ে আপনার কষ্ট বুঝবো। রুটি বেলা শেষ? কেডা খাইবো? তোর ভাইয়া উঠে গেছে, নিচে চলে আসবে। ও। রুহির রুটি সেঁকতে শুরু করে। তার মাঝে রোয়েন নিচে আসে মেয়েকে কোলে নিয়ে। রামিলা রুহির কথা শুনে প্রচন্ড রেগে গেলেও রুহির রুটি নিয়ে বেরিয়ে আসতেই রোয়েন তেড়ে এলো। রেগে বলল, ওকে মেরেছো কেন? রুহি কিছু বলছে না, অন্যদিকে চেয়ে আছে। রোয়েন আবারও চিৎকার করে বলল, কিছু বলছো না কেন? রুহি এখনো চুপ। রোয়েন চিৎকার করে বলল, তোমার সাহস এত কেন? আমার মেয়ের গায়ে হাত দিলে কেন? বয়স কতটুকু হয়েছে ওর? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোমার? রুহি চুপচাপ কিচেনে চলে এলো। রোয়েন মেয়েকে রামিলার কাছে দিয়ে কিচেনে এলো রুহির পিছু পিছু। কড়াইয়ের গরম তেলে ডিম ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল রুহি। রামিলা নিজের রুমে গেছে বাবুকে নিয়ে। পাকঘরে এসে রুহির পিছে দাঁড়ায় রোয়েন, যেন এই সুযোগেই ছিল সে। রুহি বুঝতে পেরে ডিম ভাজায় মনোনিবেশ করল। রোয়েন চাইছিল রুহি যেন ওর চুল ধরার ব্যাপারটা নিয়ে কথা বলে, কিন্তু কিছু বলেনিও। রোয়েন চাইছে মাফ চাইব, তাই ধীরে ধীরে সে বলল, রুহি শোনো। রুহি চুপচাপ কাজ করছে, কোনো কথা বলছে না। খুব খারাপ লাগছে, আবার রাগও লাগছে। আবার ডাকে, রুহি কথা শোনো আমার। কোনো কথা শুনতে ইচ্ছে হচ্ছে না, দয়া করে একা ছাড়ো আমাকে, আর কখনো মারবো না ওকে। ওর ওপর তো কোনো হক নেই আমার। কণ্ঠে অভিমানের সুর। রোয়েন না পেরে রুহিকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে ঘাট ঠোঁট বুলিয়ে বলল, আই এম সরি রে বাবা, এমনটা করা উচিত হয়নি আমার, প্লিজ কথা বলো। রুহি জানে ও কিছু বললে লোকটা বের হবে না, তাই ও বলল, নাস্তার পর এই ব্যাপারে কথা হবে। সত্যি তো? রুহিকে জড়িয়ে জিজ্ঞেস করে রোয়েন। রুহি মাথা ঝাঁকিয়ে ডিম পিরিচে তুলে নেয়। বেরিয়ে আসে না রোয়েন। রুহির পাশে দাঁড়িয়ে থাকে বাকিটা সময়। বাবু রামিলার সাথে, তাই চিন্তা নেই। দুজনে নাস্তা সেরে রুমে চলে আসে। রোয়েন রুহিকে খাটে বসিয়ে দেয়। রুহির চুলে হাত বুলিয়ে দিতে দিতে সে বলল, আমি এমনটা করতে চাইনি, রাগের উপর বশ আনতে পারি না, আমি ব্যথা পেয়েছিল খুব। ওনার থেকে বেশি না। রাগ লাগে রোয়েনের। রুহির মাথার চুলে হাত বুলানো বন্ধ করে বলল, আর কখনো আমার কথা বলো না এই ঘরে। রুহি উঠে দাঁড়ায়। রোয়েনের কাছে এসে দাঁড়িয়ে বলল, উনি যাই করেছেন সেটার প্রায়শ্চিত্ত করছেন। বাজে বকো না, এ লোক কেমন সেটা আমার থেকে ভালো কেউ জানে না। ওনার কান্না দেখে আমার মনে হচ্ছিল ক্ষমার যোগ্য সে। তুমি কি চাও এ নিয়ে অশান্তি হোক আমাদের সংসারে? চাই না, কিন্তু কোনো কিন্তু না,
তাকে কেন, তার নামটাও সহ্য করতে পারি না। বেটার হবে তার চ্যাপ্টার আজকে ক্লোজ করে দেওয়া। কিছু বলতে পারে না রুহি। রোয়েন ততক্ষণে ওকে বিছানায় টেনে নিয়ে এসেছে। রুহিকে কিছু বলতে না দিয়ে ওর গলায় মুখ ডুবিয়ে দেয়। একে অপরের নিঃশ্বাসে মিশে যেতে শুরু করে। সূর্যটা লজ্জা পেয়ে একটু লুকিয়ে গেছে। এই প্রেমিক দম্পতি একে অপরের মাঝে বিলীন হয়ে যাচ্ছে। যাক না, অন্যায় তো কিছু নয়। এদিকে আশফিনা মেডিসিন নিতে থাকে আর বুনতে থাকে হাজারো স্বপ্ন। ছোট্ট 2 হাত ছোঁয়ার স্বপ্ন, দাঁথিন মুখখানার হাসি দেখার স্বপ্ন, আর মার একটা শোনার স্বপ্ন। রামিন খুব খেয়াল রাখছে ওর। নির্দিষ্ট সময় ওষুধ দিচ্ছে, ঘুরতে বের হচ্ছে, খুব সময় দিচ্ছে ওকে, যা বেশ ভালো লাগে ওর। ফোনের শব্দ পেয়ে ঘোর ভাঙে সামাইরার। খাতা বন্ধ করে ফোন হাতে নিয়ে একটু হাসলো সামাইরা, তারপর রিসিভ করে দরজা আটকে দেয় ও। ফোন হাতে নিয়ে বসে থাকো। মানে? ভ্রু কুচকে বলে সামাইরা। কল দিলেই ফোন রিসিভ করো সাথে সাথে। তাহলে কি করব না, কেটে দিব? তোমাকে বলেছি কাটতে, এত বেশি বুঝো কেন? আমি কি বেশি বুঝলাম? সব তো আপনিই বললেন। কি করেছিলে? পড়ছিলাম। আপনি কি করছেন? চেম্বারে বসে আছি। ও, খাওয়া দাওয়া হয়ে গেছে? কফি আর বিস্কুট খেলাম। তুমি কি খেয়েছো? সামাইরা কেমন যেন চুপসে গেল লজ্জায়। ফাহমিন কিছুটা আঁচ করতে পারলো, তারপর রসিল ভঙ্গিতে বলল, লজ্জা পাচ্ছ মনে হয়। কই না তো, কই লজ্জা পেলাম? বললে না যে কি খেলে? দুধ আর ওরিও বিস্কুট। ফাহমিন শোষো করে হেসে দিল, তারপর বলল, এটাতে এত লজ্জা পাচ্ছিলে? বোকা মেয়ে। আপনি খুব বেশি চালাক। খুব বেশি না, একটু। তা কল করেছিলেন কেন? কাল দেখা করবে? দেখি। জিজ্ঞেস করিনি, বলেছি। শোনো, কাল আসবে, তবে শাড়ি পরে আসবে। শাড়ি কখনো পরিনি। এখন পরবে? পারি না। যেভাবে হয় পরবে, আমার জন্য পড়তে হবে। সামাইরাকে আর কিছু বলতে না দিয়ে ফাহমিন কল কেটে দেয়। সামাইরা আর কিছু বলতে পারে না। রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে থাকে রুহি, আর রোয়েন মেয়েকে পেটের উপর শুইয়ে রেখেছে ও। বাবু রোয়েনের গেঞ্জিতে লালা লাগিয়ে ফুরিয়ে ফেলেছে। রোয়েন বলল, ছি মা, কি করছিস সব? লালা লাগায় না বাবার গেঞ্জিতে। রুহি হেসে দিয়ে বলল, বেশি করে লাগাও আম্মু, বাবা এসব পায় না, সারা দিন বাইরে থাকে। বাবু একটু হেসে রোয়েনের পেটে মুখ ঢুকিয়ে রাখলো। রোয়েন মেয়েটাকে টেনে ইচ্ছে মতন চুমু খেলো মেয়েকে। এসব দেখে রুহি হাসছে। রোয়েন এবার আরেক হাতে রুহিকে বুকে টেনে নেয়। রুহি আলতো হাতে রোয়েনের বুক স্পর্শ করে। রুহির মুখটা কাছে টেনে নিয়ে ওর কপালে ঠোঁট বুলিয়ে শক্ত করে বুকে জড়িয়ে রাখবে। এটাই তো ওর দুনিয়া। বুকের এক পাশে রুহি আর এক পাশে ওদের মেয়ে দৃথা। এদিকে সামাইরার মায়ের কাছে এলো খুব সকালে। মেয়েকে এত সকালে উঠতে দেখে খুব অবাক হন উনি। কখনো এত সকালে উঠতে দেখেননি মেয়েকে। সামাইরা ডান হাত দিয়ে বাম হাতের কবজি কসলাতে কসলাতে বলল, মা, আমাকে একটু শাড়ি পরিয়ে দাও না। হঠাৎ শাড়ি কেন? কেন জানি ইচ্ছে হলো। মা প্লিজ পরিয়ে দাও না। দেখ, বিরক্ত করিস না, যা তুই। মা প্লিজ। নিজের চেষ্টা পরে নে। সামাইরা মায়ের রুম থেকে বেরিয়ে এলো। ফাহমিনকে কল করতে যেও পারে না, সে কি করবে বুঝতে পারে না। ভীষণ চিন্তায় পড়ে যায় ও। রোয়েনের শার্টের বোতাম লাগাচ্ছে রুহি। রোয়েন রুহির কোমরে হাত রাখে। রুহি খেয়াল করলো আর বেশ ভালো মুডেই আছে ওর বরটা। আর রুহি গলা ছেড়ে বলল, বাবার সাথে তোমার কথা বলা উচিত। আচ্ছা বলবো। কোন বাবা বুঝেছো তো? তোমার বাবা। রুহি একদম ওনাকে নিয়ে কোনো কথা বলবে না, না করেছে না তোমাকে? শোনো না, দেখো উনি হয়তো পাল্টে গেছেন। রুহি তোমাকে নিষেধ করেছি। দেখো এমন করো না তোমার বাবার সাথে। ছিল, আমার মা যা বলেছে সেটার পর তাকে বাবা বলতে আমার ঘৃণা হয়। এভাবে বলো না, হয়তো সবটা তুমি জানো না, পুরোটা সত্যি নাও হতে পারে। এতক্ষণ রোহিন সহ্য করলেও এখন আর পারল না। রুহির চুল এক হাতে শক্ত করে চেপে ধরে বলল, কি বলতে চাস তুই? আবার মিথ্যা কথা বলেছে? হ্যাঁ, মা মিথ্যুক? ওসব মিন করিনি আমি, প্লিজ ছাড়ো, লাগছে আমার। তোর কথাও লেগেছে আমার? মাকে আমি খুব ভালোবাসি, তোর সাহস হলো কি করে আমার মাকে নিয়ে এভাবে বলার? সত্যি ওভাবে বলতে চাইনি। সুখ সহ্য হয় না তোর, তাই না? তাই বারবার ওই লোকের নাম নিয়ে আমার সুখটা নষ্ট করছিস। সরে যা। চিৎকার করে কথাগুলো বলে রুহিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় রোয়েন। প্রচন্ড
পেটে ব্যথা পেয়েছে রুহি, কিন্তু প্রকাশ করেনি সেটা। রোয়েন কিছু না বলে বেরিয়ে যায়। রুহি সেভাবেই শুয়ে থাকে, উঠে দাঁড়ানোর শক্তি নেই। পেটের ওপর হাত ছুঁয়ে দেখলো আঙুলের রক্ত ভেসে গেছে। চোখ বুঝে নেয় ও। রুহির পাতলা শরীরটা নিস্তেজ হয়ে যায়, হেলিয়ে পড়ে শরীরটা সাদা ফ্লোরের উপর। ছিটা ছিটা রক্ত পড়ে আছে চারপাশে। নিচ থেকে চিৎকার শুনে ভয় পেয়ে যায় রামিলা। তারপর রোয়েনকে এভাবে রেগে বেরোতে দেখে আর নিচে দাঁড়িয়ে থাকতে পারে না ও। দৌড়ে রোয়েনের রুমে এসে দেখলো বাবু কাঁদছে আর রুহি ফ্লোরে পড়ে আছে। ফ্লোরে রক্ত পড়ে আছে। রামিলা দৌড়ে এসে রুহির পাশে বসে পড়ে, কেঁদে কেঁদে ডাকতে শুরু করে,